দেখছেন এটিএন নিউজ। হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি উজমা হাসান। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমরা সাধারণত সমসাময়িক বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করি। তবে আজকে যেহেতু বিজয় দিবস, আমরা নতুন প্রজন্মের কাছে হ্যাপেনিং পয়েন্টের মাধ্যমে আমাদের বিজয় দিবসটিকে উপস্থাপন করার চেষ্টা করব। একটু বলে রাখতে চাই, পৃথিবীর প্রায় সব দেশ, যে সকল দেশগুলো স্বাধীন আছে এবং প্রত্যেকটি দেশেরই কিন্তু স্বাধীনতা দিবস রয়েছে, কিন্তু বিশেষ বৈশিষ্ট্য চিহ্নিত ও গৌরবমণ্ডিত বিজয় দিবস ও সব জাতির ইতিহাসে কিন্তু নেই, যেটি আমাদের রয়েছে। একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে সশস্ত্র সংগ্রাম এবং রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 9 মাস পর কিন্তু আমরা আজকের দিনটি পেয়েছি, বিজয় দিবস। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের আজকে নির্ধারিত বিষয় হচ্ছে বিজয়ের দিনে। এই বিষয়ে প্রাণবন্ত আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহেল রানা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। বিজয় দিবস উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। শুভক্ষণ আপনাদেরকে এবং দর্শকদেরকেও শুভকামনা। স্যার, অবশ্যই বিজয় দিবসে তো আমাদের শহীদদের কথাই আসে। আগে তার কথাটাই বলি যে 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, সেখানে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং 9 মাস একটি সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো তরুণের বীরত্ব প্রকাশ পাচ্ছে এখানে। তারপর বাংলাদেশে কিন্তু এই যে 16ই ডিসেম্বর 1971, এই 16ই ডিসেম্বর কিভাবে দেখছেন আজকের দিনটিকে? ধন্যবাদ। আসলে আপনি ইন্ট্রোডাকশনেই কিন্তু বলেছেন যে পৃথিবীর খুব কম জাতি আছে, কম দেশে আছে যারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে। তার মানে আপনি ব্লাড দিয়েছেন, আপনি মানুষের জীবন দিয়েছেন এবং অনেক কিছু অংশ ধ্বংসের বিনিময়ে কিন্তু আপনি একটি জাতির ঠিকানা খুঁজে পেয়েছেন। এরকম উদাহরণ সারা বিশ্বে খুবই কম। সো এই মুহূর্তে আমি যেহেতু সেই 71-এর বিজয় দিবসের যে উদযাপন সেটা করতে পারিনি, কিন্তু এখন নতুন প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব আনন্দিত এবং খুব গর্বভরে আমি একটি স্বাধীন জাতির মানুষ হিসাবে আমি এটা উপভোগ করছি। আমাদের 71-এর যুদ্ধে এটা একটা দীর্ঘ রাজনৈতিক যুদ্ধ ছিল। যেই বৈষম্য, যেই আমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস, বিভিন্ন কারণে আমরা যে বঞ্চিত হচ্ছিলাম, সেখান থেকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এটাকে টেনে নিয়ে এসছে এবং 1971 সালে 26শে মার্চে উই রিভল্ট কথাটার মাধ্যমে কিন্তু আমরা সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়েছি। তারপর ইতিহাস আপনাদের জানা এবং এই নৃশংস ইতিহাসের পরে আমাদের অর্জন, এটা অবশ্যই গর্বের। তবে প্রশ্ন থেকেই যায় যে আমরা কতটুকু উপভোগ করতে পেরেছি, কতটুকু পেরেছি, আমাদের চাওয়া কী ছিল, সেটা প্রশ্নের দাবিদার। তবে এই মুহূর্তে আমরা সবাই, আমি রাস্তা দিয়ে আসছিলাম, মানুষের উৎসাহ উদ্দীপনা, এখানে একটা কনসার্ট হচ্ছে কোথায় যেন, সকলের মধ্যে একটা উদ্দীপনা দেখতে পাচ্ছি। আমার বন্ধুদের ছবি দেখেছি, তারা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করছে, বাট সবার মধ্যে কিন্তু একটা বিজয়ের আনন্দ, যেটা আমি অনেকদিন অবশ্য দেখিনি। তো এটা আমার কাছে নতুন মনে হচ্ছে। স্যার, আপনি কনসার্টের কথা বলছিলেন, মানিক মিয়া এভিনিউতে একটি উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে, আমি সেই বিষয়েই আসতে চাচ্ছিলাম। আপনি একটু বলবেন আমাদেরকে যে বর্তমান যে বিজয়ের উদযাপন, সেটি আগের তুলনায় 1971 সালের সময়কার সময় আর এখনকার সময় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? আমি তখনকার উদযাপনটা আমি ছবিতে দেখেছি বা বইতে পড়েছি, বিভিন্নজন গুণীজন লিখেছেন তারা এই বিজয়টা কীভাবে উদযাপন করেছেন। কিন্তু আমি যতটুকু বই পড়েছি, প্রথম 5-6 বছর খুব টার্ময়েল ছিল, খুবই সশস্ত্র বিপ্লব ছিল, অনেক হানাহানি ছিল, অনেক কূ ছিল, সামরিক অভ্যুত্থান ছিল, যার ফলে অনেক রক্তক্ষয় হয়েছিল, অনেক অনেক নিরীহ প্রাণের বিসর্জন হয়েছিল। কিন্তু এখন আমার কাছে এবং সেটার পরে যখন আস্তে আস্তে বাংলাদেশ স্থিতিশীলতা ফিরে আসে, তখন মনে হয় যে এই বিজয়ের উদযাপনে তখনই তারা করতে পেরেছিল। আমি যেটা প্রথমেই বলেছি যে স্বাধীনতার অর্জন বা বিজয়ের অর্জনটা কিন্তু আমাদেরকে আইডেন্টিটি খুঁজে পাওয়া আর কি। তো সেটা আমরা কিন্তু 80-র দশকের প্রথম থেকে আমরা পেয়েছি, যখন আমাদের অর্থনীতির চাকা ঘুরতে শুরু করে এবং যখন আমাদের গার্মেন্টস সেক্টরটা ডেভেলপ করা শুরু করে, যখন আমাদের মানুষ বিদেশে যায় শ্রমিক হিসাবে বা ম্যান পাওয়ার এক্সপোর্ট যেটা শুরু হয়, তখন থেকে কিন্তু আমরা স্বাধীন জাতি হিসেবে আমরা একটা জায়গা করে নিতে পারি। তো এখন সেই প্রেক্ষাপট, তখন থেকে মানুষ কিন্তু বিজয়ের ব্যাপারটা দেখা শুরু করে। কিন্তু মাঝখানে দীর্ঘ সময় আমরা বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে গেছি, কখনো এরশাদ বিরোধী আন্দোলন, কখনো ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে আন্দোলন, কখনো স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। সো
কখনো কিন্তু আমাদের সেই বিজয় উদযাপন দেখতে পাইনি। তো আজকে যেটা বলেন কনসার্টের কথা, আজকে যেরকম মানুষের ভিড় দেখেছি, যেরকম আমাদের বিভিন্ন বন্ধু মহলে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, বিভিন্ন জনের সুন্দর ড্রেস পরে ঘুরে বেড়ানো দেখছি, তাতে মনে হচ্ছে যে আমরা সত্যি একটা বিজয় অর্জন করতে পেরেছি। মেবি এটা 5ই আগস্টের যেই আমাদের যেই বিপ্লব ছিল সেটারও কিছুটা প্রভাব রয়েছে। আচ্ছা, সে বিষয়টিতে আমি আসবো, কিন্তু তার আগে আমি অর্থনৈতিক বিষয়ের দিকে একটু যাব। জি, যেহেতু জি। আপনি বলেছেন একবার পাকিস্তান কিন্তু আমাদেরকে শাসন করে গেছে, এবং এই বর্তমান প্রেক্ষাপটে যদি আমি জানতে চাই যে পাকিস্তানের অর্থনৈতিক প্রেক্ষাপট এবং আমাদের যে অর্থনৈতিক প্রেক্ষাপট, সেখানে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা? অবশ্যই অবশ্যই আপনি এটা স্বীকার করবেন যে তৎকালীন পশ্চিম পাকিস্তানের যে অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তান, মানে আজকের বাংলাদেশ। আমরা কৃষিক্ষেত্রে বা উৎপাদন ক্ষেত্রে যেভাবে জিডিপিতে আমাদের সংযোজন করেছি, সেখানে কিন্তু আমরা সেই অনুযায়ী আমরা রিটার্নটা আমরা সে সময় পাইনি। সেখান থেকে কিন্তু যুদ্ধের যাত্রা তো দীর্ঘ এই 50 বছরে আমাদের যাত্রায়, 50 বছরের কিছুটা বেশি যাত্রায় আমাদের দেশ কিন্তু ধীরে ধীরে এগিয়ে গিয়েছে। মাঝখানে অনেক আন্দোলন বা বিভিন্ন স্বৈরাচারী মনোভাবের কারণে আমাদের হয়তো পদচ্যুত হয়েছে, কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি। কিন্তু অন্যদিকে কিন্তু পাকিস্তান কিন্তু তাদের আগে জায়গাতেই থেকে গেছে। ওখানে বলা হয় যে ওখানে সেনা শাসন সবসময় প্রভাব বিস্তার করে থাকে, গণতন্ত্র কখনো বিকশিত হয়নি, সেই অনুযায়ী তাদের কিন্তু অর্থনীতিও বিকশিত হয়নি। সে তুলনায় আমরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছি। এটাই আমাদের স্বাধীনতার একটা বড় অর্জন। আচ্ছা স্যার, স্বাধীনতার 53 বছর কিন্তু পার হয়ে গেছে, এবং আমরা মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা কি প্রস্তুত করতে পেরেছি কিনা এই পর্যন্ত, এই বিষয়ে কতটুকু এখনকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তৎপর বলে আপনি মনে করছেন? আমি যেহেতু যতটুকু পড়ে বা জেনেছি এবং সচেতন নাগরিক হিসেবে আমি দেখেছি যে এই যারা যুদ্ধ করেছিলেন, যারা প্রাণ দিয়েছিলেন, তারা কিন্তু কোনো প্রাপ্তির আশায় তখন কিন্তু প্রাণ দেননি। আজকে যারা ছাত্র বিপ্লব আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তারা কিন্তু কোনো প্রাপ্তির আশায় কিন্তু প্রাণ দেননি। কিন্তু বিভিন্ন কারণ, বিভিন্ন সময়ে এই মুক্তিযুদ্ধের তালিকা বা এই সমস্ত লিস্ট কিন্তু রাজনীতিকরণ হয়েছে, এবং এটা অনেক সময় শোষণের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, দুর্নীতির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সেই তুলনায় আমাদের যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, যারা জীবন দিয়েছেন, তারা কিন্তু বঞ্চিত হয়েছেন। আমি আমার এলাকার কথাও আমি জানি, যেখানে যিনি 17ই এপ্রিলে প্রথম রাতেই যারা প্রাণ দিয়েছেন, তাদের নামই কিন্তু কোনো লিস্টে নাই। সো এর মধ্যে অনেক রাজনীতিকরণ হয়েছে। তো আমি বিশ্বাস করি যে এই সরকার অনেক ভুয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট তো আমরা দেখেছি এর মধ্যে, সেই বিষয়টিও আসে স্যার। আচ্ছা, এখন যদি আমি বলি যে এই মুহূর্তে যদি সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনীর অবদান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে অনস্বীকার্য, তখনকার সময়ও কিন্তু আসলে তারা অনেক বড় অবদান রেখেছেন, তাদের কথা আপনার মুখ থেকে জানতে চাইব। জি, এটা তো সংক্ষেপে বলা মুশকিল, তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের স্বাধীনতার আন্দোলন বেশ 70 দশকের 65-67 থেকেই কিন্তু শুরু হয়েছে, এবং সেটার সামরিক যাত্রা কিন্তু 26শে মার্চে ওই রিভল্ট শব্দ উচ্চারণের মাধ্যমেই কিন্তু আমাদের সমস্ত সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী ঝাঁপিয়ে পড়েছে। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ এবং সেই আমলে যত যারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা সবাই কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, এবং তাদের কাছে যতটুকু ট্রেনিং ছিল, যতটুকু অস্ত্র ছিল, সেটুকু দিয়ে তারা যুদ্ধ করার চেষ্টা করেছেন। আমি যুদ্ধের অনেক গল্প পড়েছি, অনেক ইতিহাস আমি করেছি। একটা জিনিস শুধু বলতে করি যে ধরুন অ্যাটাক হচ্ছে, পাকিস্তানি বাহিনীর ফায়ার আসছে, সেখানে আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের সেনাবাহিনী বিগ দর্পে ফাইলের পর ফাইল তারা সামনের দিকে সাহস রেখে এগিয়ে যাচ্ছে। স্যার, অবশ্যই আমরা আরো শুনবো আপনার কাছ থেকে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর কথা। তবে তার আগে আমরা হ্যাপেনিং পয়েন্টে একটি ছোট বিরতিতে যাব, ফিরে এসে আমরা আবারও শুনবো অনেক কিছু বিজয় দিবসকে ঘিরে।
দর্শক বিরতি থেকে ফিরে এসে হ্যাপেনিং পয়েন্টে সবাইকে আবারও স্বাগত। স্যার, তিন বাহিনীর অবদানের কথা আমরা জানছিলাম আপনার কাছ থেকে, আবারও শুনবো। আমি যেই গল্প শেষ করতে পারিনি সেটা হচ্ছে কোনো এক যুদ্ধে এভাবে শত্রুর ডিফেন্সের সামনে, শত্রুর রাইফেল বা ফায়ারিংয়ের সামনে আমাদের সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে যাচ্ছিল এবং এক একটা করে ফাইল আগাচ্ছে এবং তারা সবাই মারা যাচ্ছে, পরেও ফাইল যাচ্ছে। ওখানে ক্যাপ্টেন সালাউদ্দিন একজন ছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন। আপনি বিশ্বাসও করতে পারবেন না, তার উপরেই মর্টারের শেল এসে পড়ে এবং তার পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। শুধুমাত্র তার কাঁধের যে স্টার ছিল, এই স্টার দেখে বোঝা যায় যে এটা সালাউদ্দিন মমতাজের শরীরের কোনো একটা অংশ। তো উনি কিন্তু জানতেন যে এটা হবে, এর মধ্যেও কিন্তু তিনি এগিয়ে গিয়েছিলেন সামনের দিকে। এইভাবেই বীরদের আত্মদানের মাধ্যমেই কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি। স্যার, এই যে কথাগুলো বলছেন বা গল্পগুলো বলছেন, নিজ চোখে না দেখা পর্যন্ত তো আসলে আমরা উপলব্ধি করতে পারছি, কিন্তু জানি না কতটুকু আসলে। তবে বিজয় গাথা যে গানগুলো, এই যে শক্তিগুলো জুগিয়েছে, আর কি কি আপনি বলতে চান যে তাদের মধ্যে শক্তিগুলো প্রদান করেছে? এটা আসলে তখনকার নেতৃত্ব, তখনকার মানুষের ঐক্যবদ্ধ ছিল, ইউনাইটেড ছিল এবং তার একটা কজ ছিল, তারা একটা কারণকে সামনে রেখে কিন্তু তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মানে ফেরত আসার কিন্তু উপায় নাই। ডু অর ডাই, আমরা যেটা সবসময় বলি, ডু অর ডাই। সো দে হ্যাভ ডিসাইডেড টু ডাই, অ্যান্ড ফর দ্যাট রিজন আজকে আমরা এটা পেয়েছি। আমি যদি এর সঙ্গে আমি এই ছাত্র বিপ্লবের কথা বলি, 5ই আগস্টের কথা বলি, আপনি জানেন যে পুলিশের সামনে বা সবার গুলির সামনে আমাদের ছাত্ররা এগিয়ে যাচ্ছে এবং কিভাবে সামনের দিকে, আপনারা এটা মিডিয়াতে দেখেছেন, আমরা দেখেছি। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ওয়ার দ্যাট উই হ্যাভ ডান। এরকমই হয়েছিল। স্যার, এই বিষয়টি কিন্তু আবারও আপনি তুলেছেন, তো আমি সেটাতেই আসতে চাচ্ছি। ৭১ কিন্তু আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছিল এবং 2024-এ কিন্তু নতুন বাংলাদেশ দিয়েছে। তখনও কিন্তু তরুণরা ছিল, এবারও কিন্তু তরুণরাই তাই করতে পেরেছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনি চমৎকার একটা যোগসূত্র স্থাপন করেছেন। তখন কিন্তু তরুণরাই এগিয়ে এসেছিল, সেটা সেনাবাহিনী হোক, ছাত্র জনতা যেই হোক, তারা কিন্তু বয়সে তরুণ ছিল। আমি আমার বন্ধুদের কাছে গল্প শুনছিলাম গতকালও, যে তার তরুণ চাচা 3 ভাই কিভাবে যুদ্ধে চলে গিয়েছিল। তো সবসময় কিন্তু তরুণরাই এগিয়ে আসে। আপনি অন্যান্য যে আন্দোলনগুলো হয়েছিল 86-তে বা 88-তে বা 1991-তে বা বিভিন্ন সময় দেখেছেন, ছাত্ররাই কিন্তু তরুণরাই এগিয়ে এসছে এবং এই 5ই আগস্টে যে চেঞ্জটা এসছে, এটা কিন্তু তরুণদের আত্মদানের বিনিময়। এবং আমাদের দেশে তরুণরাই বেশি। কোনো চেঞ্জ আনতে গেলে বা ভবিষ্যতের কোনো পরিবর্তন আনতে গেলে, দেশের কল্যাণ আনতে গেলে এই তরুণ সমাজকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, তাদেরকে স্বপ্ন দেখাতে হবে এবং তারা প্রমাণ করেছে যে দেশের জন্য তারা যে কোনো সময় আত্মদান করতে দে আর রেডি। আচ্ছা স্যার, স্বাধীনতার এত বছর পরেও কি আমরা দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছি কিনা, আসলে এই বিষয়টি আপনি আমাকে আপনার মাধ্যমে জানাবেন, আপনার মতন করে জানাবেন। এবং কৃষক এবং বিশেষ করে খেটে খাওয়া মানুষের উপর নির্ভর করে কিন্তু অনেকেই ভাগ্য বদল করেছে, এই বিষয়টি নিয়ে কি বলবেন? আমি আপনার সাথে একমত যে যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন হয়েছি তার অনেকাংশই কিন্তু আমরা এখনো পূরণ করতে পারিনি। সরকারের উচিত আমাদের খেটে খাওয়া মানুষদের, বিশেষ করে শ্রমিক, কৃষক, যাদের উপর দেশের অর্থনীতি নির্ভর করছে, গার্মেন্টস কর্মী যারা বিদেশে, যারা আমাদের কর্মীরা বিদেশে যাচ্ছেন, তাদের ভাগ্য পরিবর্তনই কিন্তু তাদের মনোনিবেশ করা উচিত। আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, উন্নত হয়েছে, কিন্তু তাদের যে বঞ্চনা, তাদের যেই লাঞ্ছনা, তারা যেই সমস্ত জিনিস থেকে বঞ্চিত হয়েছেন, সেসব দিকে আমরা কিন্তু এখনও অনেক পিছিয়ে আছি। আপনি রিসেন্টলি একটা ব্যাপার দেখেছি যেটা আমার খুব ভালো লেগেছে, যে এয়ারপোর্টে যারা মধ্যপ্রাচ্যগামী বা ওখান থেকে শ্রমিক যারা আসেন, তাদের জন্য আলাদা ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। আসলে দেশে কিন্তু তারাই ভিআইপি, এই শ্রমিকরাই ভিআইপি, যারা কৃষি ক্ষেত খামারে কাজ করছেন, যারা পোশাক শিল্পে কাজ করছেন, যারা বিদেশে থেকে আমাদেরকে ডলার পাঠাচ্ছেন, তাদের উপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এবং আমি দেখে খুশি হয়েছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটার দিকে নজর দিয়েছে এবং আমি শিওর যে সামনে যে সরকার আসবে এই সমস্ত দিকেই নজর দিবে। তাহলে আমরা এই স্বাধীনতার যেই সুফলটা আমরা সমানভাবে সবাই একসাথে ভোগ করতে পারবো। স্যার, যেহেতু আপনি সরকারের কথা বলছেন, সামনে নতুন সরকার আসতে যাচ্ছে খুব সন্নিকটে। আজকে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য তারিখও ঘোষণা করেছেন। সামনের সরকারের কাছে বা এই অন্তর্বর্তী সরকারের কাছে আজকের বিজয় দিবস উপলক্ষে আপনি কি চাইছেন? আমি 3টা জিনিস চাই। প্রথম কথা হচ্ছে যে আসলে আমি কথা বলতে চাই।
এই কথা বলতে পারাটাই কিন্তু আমার মূল স্বাধীনতা। না হলে কিন্তু আমি নর্থ কোরিয়ায় চলে যেতাম, আমি কিন্তু রাশিয়াতে চলে যেতাম। আমি কথা বলতে চাই, আমি আই টু এক্সপ্রেস মাইসেলফ। এই জিনিসটা আমি চাই সরকারের কাছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি চাই ভোট দেওয়ার অধিকারটা আমি চাই। এর অর্থ হবে যে আমি তাহলে দেশের শাসন ব্যবস্থা আমি একটা অংশ হয়ে দাঁড়াবো। আমি যত গ্রামেরই হই না কেন, আমি দেশ শাসনের একটা অংশ হয়ে থাকবো। ফলে আমি যেমন সরকার যদি কোনো কারণে ফেল করে, তাহলে আমি জানবো যে আমি কিন্তু সরকারের একটা অংশে ছিলাম, যেহেতু আমি ভোটটা দিয়েছি। আর যদি সরকারও জানবে, যদি তারা ঠিকমতো কাজ না করে, এই কৃষক, এই গ্রামের মানুষই কিন্তু আবার তাকে পরিবর্তন করবে। সুতরাং সে কিন্তু ঠিকভাবে কাজ করবে। তৃতীয় যে জিনিসটা চাই, আমি একটা দরদি সমাজ চাই, মানে কেয়ারিং সোসাইটি চাই। সরকার, সোসাইটি আমাকে কেয়ার করবে। আমাদের যে জীব জন্তু পশু পাখি আছে তাদেরকে সরকার টেক কেয়ার করবে। আমাদের যেই নদী নালা খাল বিল গাছপালা বন জঙ্গল সব কিছু আছে, প্রকৃতি আছে, এই সরকার টেক কেয়ার করবে, সোসাইটি টেক কেয়ার করবে। এরকম আমি একটা সমাজ আমি সামনে সরকারের কাছে চাই। আমরাও চাইবো আপনার আশা ফলপ্রসূ হোক এবং অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সরকারের কাছে আমাদের এটিই চাওয়া হবে। দর্শক, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে বিজয় দিবস সম্পর্কে অনেক নতুন তথ্য এবং অনেক অজানা কিছু আমাদেরকে গল্পের মাধ্যমেও জানিয়েছেন এই জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক, আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্তই। আবারও আমরা নতুন হ্যাপেনিং পয়েন্টে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন এটিএন নিউজের।